শিশুদের ভারী স্কুল ব্যাগ বহন করতে দেয়া যাবে না, হাইকোর্টের রায়। শিশু শিক্ষার্থী ও অভিভাবকদের স্বস্তি। সচেতনতা বাড়ানোর পাশাপাশি মনিটরিং এর তাগিদ। ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা মামলায় মুফতি হান্নান সহ ৩ জনের ফাঁসির আদেশ আপিল বিভাগে বহাল। ২০২১ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ২৪,০০০ মেগাওয়াটে উন্নীত করা হবে। অদম্য বাংলাদেশ প্রতিপাদ্যে বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহের উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী। ভিসার মেয়াদ শেষ হওয়া ২ লাখ প্রবাসী বাংলাদেশিকে নতুন করে কাজের সুযোগ দেবে মালয়েশিয়া। কুয়ালালামপুর থেকে ফিরে বাণিজ্যমন্ত্রী, কার্যকরে পদক্ষেপ নেওয়ার তাগিদ। রাজধানীর বনানী থেকে নিখোঁজ ৪ জনের হদিস পাওয়ার আগেই আরও ২ তরুণ উধাও। জঙ্গিরা কৌশল পাল্টে পুনর্গঠিত হচ্ছে, আশঙ্কা নিরাপত্তা বিশ্লেষকদের। এবং মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের তদন্ত সহ কয়েক দফা দাবিতে নিউ ইয়র্কে বিক্ষোভ। জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের দাবি। প্রবাসের সময় সঙ্গে আছে আমি শিরিন আক্তার। শিশুদের শরীরের ওজনের 10% বেশি ভারী স্কুল ব্যাগ বহন করানো যাবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে রায় প্রকাশের 6 মাসের মধ্যে ভারী ব্যাগ নিষিদ্ধে প্রয়োজনীয় আইন করারও নির্দেশ দিয়েছেন আদালত। পাশাপাশি আইন তৈরির আগে বাংলা ও ইংলিশ মিডিয়াম স্কুল মাধ্যমের স্কুলগুলোতে উচ্চ আদালতের এ রায় বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আদেশ দিয়েছেন উচ্চ আদালত। বাচ্চাদের ব্যাগ তার বডি ওয়েটের 10%-এর উপরে হলে তাদের বডি ইনজুরি হয় এবং সেই ক্ষতি, তাদের স্বাস্থ্যগত ঝুঁকি তা সারা জীবন বয়ে বেড়ায়। 6 মাসের মধ্যে একটি আইন তৈরি করার জন্য সমস্ত স্কুলকে এই একটা সার্কুলার দিবেন, যে সার্কুলারে বলবেন যে 10%-এর উপরে কোনো বাচ্চা ব্যাগ ক্যারি করতে পারবে না। তাদের এত বইয়ের বোঝা যে কেন হচ্ছে, এটা আমাদের রাষ্ট্রীয় সর্বপর্যায় থেকে উচ্চ পর্যায় থেকে প্রধানমন্ত্রী বলেছেন 2-1 বার, তারপরে এটার কোনো সুরাহা হচ্ছে না। এবং শুধুমাত্র স্কুলেই শিক্ষাদানটা সীমিত রাখা যায়, কোচিং টোচিং এগুলো সব বন্ধ কিভাবে করা যায়, এই ব্যাপারে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। উচ্চ আদালতের এ নির্দেশনায় স্বস্তি ফিরেছে শিশু শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবকদের মাঝেও। এ ধরনের অতিরিক্ত ব্যাগ বহন করার কারণে শিশুরা মারাত্মক সব শারীরিক সমস্যায় ভুগছে বলে জানিয়েছেন শিশু বিশেষজ্ঞরা। আর শিক্ষাবিদদের মতে আদালতের নির্দেশনা বাস্তবায়নের প্রয়োজন যথাযথ নজরদারির। 6-7টা ক্লাস থাকে একটা দিন, আর একটা সাবজেক্টের জন্য অনেক সময় 2টা বইও থাকে, খাতাও থাকে, সবগুলো একসাথে নিয়ে আসতে কষ্ট হয়। তো বয়স অনুযায়ী এতগুলো বইয়ের ভার আসলে আমার পক্ষে বহন করাটা সম্ভব হয় না। স্কুল ব্যাগ নয় যেন এক একটি বোঝা, যা দিনের পর দিন বহন করে চলেছে কোমলমতি শিক্ষার্থীরা। আর এই বোঝা বহন করতে গিয়ে শিক্ষার্থীদের কতটা যন্ত্রণা ভোগ করতে হয় তাই ফুটে উঠেছে তাদের কথায়। এ ধরনের অতিরিক্ত ওজনের ব্যাগ বহন করার কারণে শিশুরাও মারাত্মক সব শারীরিক সমস্যায় ভুগছে। বাচ্চাদেরকে অনেক বই বহন করতে হয়, আসলে এটা অনেক বেশি প্রেশার এবং তাদের ফিজিক্যাল যে ফিগারের ব্যাপারটা আছে সেটাও নষ্ট হয়ে যায়। ওই দিকটা আমাদের অবশ্যই আমরা খেয়াল রাখবো। কিছু কিছু ছাত্রের টেম্পোরারি এবং কিছু কিছু ছাত্রের পার্মানেন্ট মেডিকেল কন্ডিশন হয়ে যাচ্ছে, এবং এই কন্ডিশন হতে তারা ছোটবেলা থেকেই ব্যাক পেইন, আর্ম পেইন, নেক পেইন, এমন কারো কিছু সিভিয়ার প্রবলেমের শিকার হয়ে যাচ্ছেন। এই অবস্থায় শিশু শিক্ষার্থীদের দুর্দশার কথা তুলে ধরে গত বছরের 9 আগস্ট 3 জন আইনজীবী উচ্চ আদালতে রিট করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত ঘোষিত রায়ে স্কুল ব্যাগ বহন করার শিশুদের জন্য মারাত্মক ঝুঁকি বলে উল্লেখ করা হয়। এই রায়কে সাধুবাদ জানিয়ে আদালতের নির্দেশনা বাস্তবায়নে মন্ত্রণালয়ের নজরদারি জরুরি বলে মনে করেন এই শিক্ষাবিদ। এই প্রেক্ষিতে একটা আইনেরও কথা বলেছেন, তো আমরা যদি আইনের মধ্য দিয়ে বিষয়টাকে নিয়ে আসি তাহলে সেটাও চুলচেরা বিচার বিশ্লেষণ করে আনতে হবে। সবচেয়ে বড় বিষয় হবে কিন্তু মনিটরিং করা। উচ্চ আদালতের এ আদেশে অনেকটা স্বস্তি ফিরেছে অভিভাবকদের মাঝেও। বর্তমানে প্রতিটি শিক্ষার্থীকে প্রতিদিন অন্তত 8টি বিষয়ের উপর ক্লাস করতে হয়, আর প্রতিটি বিষয়ের একাধিক বইয়ে সিলেবাসভুক্ত করে স্কুল কর্তৃপক্ষ। উপরের লেভেল থেকেই কমায় আনতে হবে, যে পড়াশোনার পুরো সার্বিক ব্যবস্থা কমায় আনলে বইয়ের চাপটা কমে যাবে। দুদিন পরে হলো যে মহামান্য হাইকোর্ট যে রায় দিয়েছে, এটা আমরা অন্তত এটা সামনে গ্রহণ করি এবং এটা অতি বাস্তবায়িত হওয়া অতীব জরুরি। আদালতের নির্দেশনা অনুযায়ী এই আদেশ বাস্তবায়ন করবে প্রাথমিক ও গণশিক্ষা সচিব এবং প্রাথমিক গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক।
সময় সংবাদ, ঢাকা। সাবেক ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা মামলায় হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান সহ 3 জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আপিল বিভাগ। তবে আপিল না করার অপর 2 আসামির যাবজ্জীবন কারাদণ্ডাদেশও বহাল রয়েছে বলে জানিয়েছেন আইনজীবীরা। আসামিদের আপিল খারিজ করে দিয়ে প্রধান বিচারপতির নেতৃত্বে 4 সদস্যের বেঞ্চ এ রায় দেন। অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর জেল কোড অনুযায়ী মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে। 2004 সালে সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতের সময় সাবেক ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা হয়। এই হামলায় আনোয়ার চৌধুরী মারাত্মক আহত হলেও নিহত হন 2 পুলিশ সহ 3 জন। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান সহ 3 জনকে মৃত্যুদণ্ড ও 2 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারিক আদালত। এই রায়ের বিরুদ্ধে আসামিরা আপিল করলে গত বছর তা খারিজ করে দেন হাইকোর্ট। এই রায়ের বিরুদ্ধেও সুপ্রিম কোর্টে আপিল করেন জঙ্গি নেতা মুফতি হান্নান সহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত 3 আসামি। বৃহস্পতিবার সর্বোচ্চ আদালতও তাদের দণ্ড বহাল রাখেন। মুফতি হান্নান, শরীফুল ইসলাম বিপুল আর দেলোয়ার হোসেন রিপন, এই 3 জনকে দণ্ডিত করা হয়েছিল এবং এই 3 জনের যে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে নিম্ন আদালত এবং হাইকোর্ট বিভাগে, সেটাকে বহাল রেখেছেন। তিনি জানান, রায় প্রকাশের পর আসামিরা রিভিউ না চাইলে জেল কোড অনুযায়ী মুফতি হান্নান সহ 3 জনের ফাঁসি কার্যকর করা যাবে। যদিও হান্নানের আইনজীবী রায়ের বিরুদ্ধে রিভিউ করার কথা জানিয়েছেন। তারা যদি রিভিউ করতে চায় তারা রিভিউ করবে, আর যদি রিভিউ না করে তো সেই ক্ষেত্রে এই তাদেরকে ডেথ ওয়ারেন্ট ইস্যু হওয়ার পরে 7 দিন এবং 21 দিন এর মাঝখানের সময়ে তাদের মৃত্যুদণ্ড যে কোনো সময় কার্যকর করা হবে। ইতিপূর্বে আমি আলাপ করে যতটুকু আভাস পেয়েছি তারা রিভিউ করবে। এদিকে সর্বোচ্চ আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করে ফাঁসি দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন গ্রেনেড হামলায় আহতরা। ঘটনার বিচার হওয়ায় আইনের শাসন বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা চাই এরকম অপরাধ অপকর্ম যারাই করুক তাদের বিচারের আওতায় এনে শাস্তি দেওয়া হোক। আইন অনুযায়ী পূর্ণাঙ্গ রায় প্রকাশের 1 মাসের মধ্যে রায়ের বিরুদ্ধে রিভিউ চাইতে পারবে আসামিপক্ষ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। 2021 সালের মধ্যে দেশের প্রতিটি মানুষের ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমানে 15,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে বাংলাদেশের। বুধবার রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ উদ্বোধন করে একথা বলেন তিনি। এ সময় বিএনপি জামায়াত শাসনামলে বিদ্যুৎ ও জ্বালানি খাত অবহেলিত ছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েই বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়নে কাজ করছে সরকার। অদম্য বাংলাদেশ প্রতিপাদ্যে প্রতি বছরের মতো এবারও শুরু হলো বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ 2016। সকালে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটিতে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভ উদ্বোধন ঘোষণা করছি। উদ্বোধনী পর্বের শুরুতে নীতি নির্ধারকরা দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন। এই খাতে বিশেষ অবদান রাখা কৃতি ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে তুলে দেয়া হয় পুরস্কার। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বর্তমানে কয়েক গুণ বেড়েছে উল্লেখ করে বলেন, বিগত সরকারের সময় বিদ্যুতের জন্য মানুষকে প্রাণ দিতে হয়েছে। 4,300 মেগাওয়াট আমরা রেখে এসেছিলাম। 7 বছর পর সেখানে আমরা পেলাম 3,200 মেগাওয়াট বিদ্যুৎ। ওই অবস্থায় এসেই আজকে আমরা 15,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করেছি। আজকে প্রায় 78% মানুষ বিদ্যুৎ পাচ্ছে। বিভিন্ন মেয়াদী পরিকল্পনায় সবার ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলেও জানান শেখ হাসিনা। আমরা এদেশের সব মানুষের ঘরে ঘরে আলো জ্বালবো, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়েই আমাদের সরকার কাজ করে যাচ্ছে। 2030 সালের মধ্যে আমাদের বিদ্যুৎ উৎপাদন হবে 40,000 মেগাওয়াট। 2041 সালের মধ্যে আমরা আমাদের বিদ্যুৎ উৎপাদন 60,000 মেগাওয়াটে উন্নীত করব। 2024 সালেই পরমাণু বিদ্যুতের উৎপাদন শুরু হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রয়োজনে আরও একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হবে বাংলাদেশে। রূপপুর নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র, যার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে, সেখানে আমাদের বিদ্যুৎ 2024 সাল নাগাদ সেখানে 1,200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে এবং পরবর্তীতে
আরো 1000 মেগাওয়াট উৎপাদন করতে পারবো। পরবর্তীতেও আমাদের পরিকল্পনা আছে যে আমরা দক্ষিণাঞ্চলে আরো একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট করতে সক্ষম হব। এরপর বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ উপলক্ষে আয়োজিত মেলার বেশ কয়েকটি স্টল ঘুরে দেখেন শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। পরে জাতীয় সংসদে এক সম্পূরক প্রশ্নের উত্তর দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, জনগণকে সম্পৃক্ত করে সরকারের জঙ্গি বিরোধী কার্যক্রম বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে। তবে বিত্তবানদের উচ্চশিক্ষিত সন্তানদের জঙ্গিবাদে জড়িয়ে পড়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে সকলকে সচেতন হওয়ার আহ্বানও জানান তিনি। আগে মানুষের একটা ধারণা ছিল যে বুঝি মাদ্রাসা ছেলেরা যাবে বা গরিব ছেলেরা যাবে, এখন আমরা দেখছি সেটা না। বিত্তবানদের ছেলেরা তারা জঙ্গি হয়ে যাচ্ছে, তারা এই পথে চলে আসছে। এটা সত্যি, এটা শুধু বাংলাদেশ বলে না, এটা কিন্তু সমগ্র বিশ্বব্যাপী একটা সমস্যা। কাজে আমরা আমাদের এখানে যথেষ্ট সচেতনতা সৃষ্টি করেছি এবং যেটা সবচেয়ে বড় কথা, এই যে জনগণকে সম্পৃক্ত করে আমরা যে জঙ্গিবাদ বিরোধী ভূমিকাটা নিতে পারছি, এটা কিন্তু বিশ্বে অন্য কোনো দেশ পায়নি, বাংলাদেশেই আমরা পেয়েছি। এটাই হচ্ছে আমাদের, এবং আমাদের মিডিয়াগুলিও যাতে এই জঙ্গিবাদের বিরুদ্ধে তারা বক্তব্য রাখেন, ভূমিকা রাখেন, সে ব্যাপারে সচেতনতা সৃষ্টি করেছি। রাজধানীর বনানী এলাকা থেকে 4 যুবক নিখোঁজের পর আরো 2 তরুণের নিখোঁজের খবর পাওয়া গেছে। তাদের একজন একটি বেসরকারি মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্র, অন্যজন ইংলিশ মিডিয়াম থেকে O-লেভেল পাশ করেছেন। সব মিলিয়ে 6 যুবকের উধাও হওয়ার ঘটনা বিশ্লেষণ করে কৌশল পাল্টে জঙ্গিদের পুনর্গঠিত হওয়ার আলামত দেখতে পাচ্ছেন নিরাপত্তা বিশ্লেষকরা। ইমরান ফরহাদ রাজধানীর একটি বেসরকারি মেডিকেলের প্রথম বর্ষের শিক্ষার্থী। গত 29 নভেম্বর তার উধাও হওয়ার পর থেকেই শোকে বিপর্যস্ত মা জানালেন তাদের পরিবার রক্ষণশীল এবং তারা জঙ্গিবাদকে ঘৃণা করেন। মায়ের ধারণা মেডিকেলে পড়তে বাধ্য করায় ইমরান ফরহাদ রাগ করে ঘর ছেড়েছেন, আর তাই ফিরে আসতে ইমরানের প্রতি তার জোর মিনতি। আব্বু, তুমি যদি আমার এক কথা শোনো, তুমি আমার কাছে ফিরে এসো। তোমার মনে যদি কোনো কষ্ট থাকে আমার এসে বলো, আমি সব শুনবো। তোমার আব্বু খুব অসুস্থ হয়ে পড়ছে। তোমার আব্বু শুধু বলে আমার মতো কেউ যেন আমার সন্তানকে ভালো না বাসে। তোমার আব্বুর কথা চিন্তা করে হলে তুমি আমার কাছে ফিরে এসো আব্বু। এদিকে O-লেভেল পাশ সাইদ আনোয়ার খানের নিখোঁজের বিষয়ে বনানী থানায় জিডি করেছে তার পরিবার। তবে যোগাযোগ করে সাইদের পরিবারের কোনো সাড়া মেলেনি। এর আগে বনানী এলাকা থেকেই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী সহ আরো 4 জন লাপাত্তা হয়ে যান। হোলি আর্টিজানে হামলার আগে অনেক যুবকের নিখোঁজ হওয়ার ঘটনার সঙ্গে এ 6 যুবকের উধাও হওয়ার মিল পাচ্ছেন এ নিরাপত্তা বিশ্লেষক। আর এ কারণেই তার আশঙ্কা জঙ্গিরা ঘুরে দাঁড়াচ্ছে এবং কৌশল পাল্টে পুনর্গঠিত হচ্ছে। আমি যেটা আশঙ্কা করি যে এরা কি সেই রিগ্রুপিং এর মধ্যে চলে গেছে নাকি, অথবা সেই রিঅর্গানাইজেশনাল স্ট্রাকচারের মধ্যে চলে গেছে নাকি। আবার বলছে এই স্ট্রাকচার হয়তো যে স্ট্রাকচার আমরা দেখছি ওরকম হবে না, এই স্ট্রাকচার হয়তো আরো ছোট হতে পারে। এবং এই ছেলেরা যদি ডগম্যাটিক আইডিওলজিক্যালি মোটিভেটেড হয়ে যায়, তাহলে একটা সিঙ্গেল এই 6টা ছেলে 6টা অ্যাটম বোম হতে পারে। আমি সেই ধরনের শঙ্কা করছি। তো কাজেই এটা খুবই ইম্পর্ট্যান্ট যে ওই হলি আর্টিজানের মতো আরেক জায়গায় গিয়ে এরকম হবে, আরেকখানে হবে, বা গুলশানে হবে, না বাড়িধারাতে হবে, হয়তো সে কোথাও সেটা হবে না, হয়তো এমন জায়গা হবে যেটার জন্য আমরা প্রিপেয়ার্ড না। জঙ্গিবাদ বিরোধী পাল্টা ধারণা তরুণদের মধ্যে ছড়িয়ে দিতে না পারলে শুধু গ্রেফতার আর অভিযান চালিয়ে তা দমন করা সম্ভব নয় বলেও মনে করেন এই নিরাপত্তা বিশ্লেষক। বাপ মা একটা বিজ্ঞপ্তি দেয় যে আমার ছেলে হারিয়ে। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। প্রবাসী সময় আরো থাকছে। সিটি নির্বাচনকে ঘিরে পুরো নারায়ণগঞ্জ চষে বেড়াচ্ছেন আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থী। প্রস্তুত নির্বাচন কমিশনও। ভিসার মেয়াদ শেষ হওয়া সহ নানা কারণে অবৈধভাবে বসবাসরত 2 লাখ বাংলাদেশি কর্মীকে মালয়েশিয়া সরকার তাদের কাজ করার সুযোগ নিয়মিত করে দেবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। মালয়েশিয়া থেকে দেশে ফিরে মন্ত্রী সচিবালয়ের সাংবাদিকদের একথা বলেন। মালয়েশিয়া সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে এটি দ্রুত কার্যকর করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ভূমিকা রাখার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। 2025 সালের 28 আগস্ট 3 জন আইনজীবী উচ্চ আদালতে রিট করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত ঘোষিত রায়ে স্কুল ব্যাগ বহন করার শিশু শিক্ষার্থীদের দুর্দশার কথা তুলে ধরে গত বছরের 9 আগস্ট 3 জন আইনজীবী উচ্চ আদালতে রিট করেন।
1976 সালের পর থেকে এ পর্যন্ত মালয়েশিয়ায় বাংলাদেশি অভিবাসীর সংখ্যা প্রায় 7,80,000। এসব কর্মীর অধিকাংশেরই ভিসা এবং চুক্তির মেয়াদ শেষ হওয়ায় এরই মধ্যে 2,32,000 কর্মীকে নিয়মিত করা হয়েছে। বাকি কর্মীরা অবৈধভাবে নানা কাজের সাথে যুক্ত থাকায় মাঝে মধ্যেই নানা হয়রানির পাশাপাশি মালয়েশিয়ার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হচ্ছেন। এ অবস্থায় অবৈধভাবে বসবাসরত প্রায় 2 লাখ কর্মীকে মালয়েশিয়া সরকার আবারও নিয়মিত করতে সম্মত হয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। তাদের দেশের ডেপুটি প্রাইম মিনিস্টার মিস্টার হামিদি, তার সাথে আমার বৈঠক হয়েছে। সেখানে আমাদের অনেকেই আছেন যাদের জন্য আমাদের নতুন করে তারা সুযোগ সৃষ্টি করে দেবেন। প্রায় 2 লক্ষের মতো লোক আছে, তাদেরকে রিহায়ারিং এর প্রসেস তারা শুরু করতে যাচ্ছেন। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে অভিবাসী বিশেষজ্ঞরা বলেছেন, সেদেশে বসবাসরতদের কাজের সুযোগ দেওয়া হলে দুদেশেই লাভবান হবে। তাদেরকে আবার পুনরায় কর্মে নিয়োগ দেওয়া হবে। এটার মানে হচ্ছে আমি ধরে নিচ্ছি যে তাদের রেগুলারাইজ করা হবে। রেগুলারাইজ যদি করা হয় এটা অত্যন্ত ভালো পদক্ষেপ। তারা বাংলাদেশি এম্বাসিতে গিয়ে নিজেদেরকে শনাক্ত করবে তাদের বিভিন্ন রকম পরিচয়পত্র দিয়ে। সেই পরিচয়পত্রের গুলোর ভিত্তিতে বাংলাদেশ সরকার তাদেরকে পাসপোর্ট দেবেন পুনরায়। সেই পাসপোর্টের ভিত্তিতে তারা আবার ওই দেশে নতুন করে তাদের ওয়ার্ক পারমিট এন্ট্রি হবে। এটি কার্যকর করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সাথে নিয়ে বাণিজ্য মন্ত্রীকেই উদ্যোগ নেয়ার তাগিদ দেন তিনি। এটা আদৌ কতটা কার্যকরী করা যাবে নাকি শুধু মৌখিক কথা, সেই বিষয়টাও ভেবে দেখার ব্যাপার আছে। বাণিজ্য মন্ত্রী যেহেতু কথা বলেছেন সেহেতু তার নেগোসিয়েশনটা তাকেই করতে হবে, প্রবাসী মন্ত্রণালয়, বৈদেশিক কর্মসংস্থান, ফরেন মিনিস্ট্রি সকলকে সাথে নিয়ে। এদিকে মালয়েশিয়া বসবাসরত কর্মীদের নিয়মিত করার বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাছে কোনো তথ্য নেই বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। পায়রা বন্দরে মাল্টিপারপাস কন্টেইনার টার্মিনাল নির্মাণে ভারতের সঙ্গে চুক্তির বিষয়টি চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব। বুধবার বাংলাদেশ ভারত নৌ সচিব পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। সচিবালয়ে এই বৈঠকে বাংলাদেশের পক্ষে মন্ত্রণালয়ের সচিব এবং ভারতের পক্ষে দেশটির নৌ সচিব রাজীব কুমার নেতৃত্ব দেন। বৈঠকে বাংলাদেশ এবং ভারতের মধ্যে কোস্টাল ও প্রোটোকল রুটে যাত্রী ও ক্রুজ সার্ভিস সংক্রান্ত সমঝোতা, চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের জন্য চুক্তি এবং লাইট হাউজেস অফ লাইটশিপস বিষয়ে সমঝোতা স্মারক সই হওয়ার বিষয়ে আলোচনা হয়। চলতি মাসের মধ্যে দুদেশের শীর্ষ পর্যায়ের বৈঠকে চুক্তিগুলো সই হতে পারে। এটা 2টি বন্দর আমাদের ভারত কর্তৃপক্ষ আপনার ব্যবহার করতে চাচ্ছে ওনারা। তো সেই বিষয়ে যে কিভাবে বন্দরগুলো তারা ইউজ করবে, কোন পদ্ধতিতে ইউজ করবে, কিভাবে ইউজ হবে, এইটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এবং আমরা একটা এগ্রিমেন্ট আজকে আমরা চূড়ান্ত করব, যেটা ড্রাফট করা হয়েছে। এর ক্ষেত্রে ফি এর আজকে নির্ধারণ করব না আমরা। ওই নৌ প্রোটোকলের ক্ষেত্রে আপনার এসওপিতেই ফিটা উল্লেখ আছে, এইখানেও আপনার এসওপিতেই ফিটা উল্লেখ থাকবে। ভারত আমাদের পায়রা পোর্টের এই টার্মিনালটি নির্মাণ করবে। এটা পিপিপি হতে পারে, ডাইরেক্ট ফরেন ইনভেস্টমেন্ট হতে পারে, যে কোনো একটা পদ্ধতিটা পরবর্তীতে আলোচনা করে ঠিক করা হবে। লুই আইকানের নকশা পাকিস্তানের পতাকার আদলে তৈরি হয়েছে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পাকিস্তানের পতাকা পুনঃস্থাপনের জন্যই জিয়ার মাজার সরানোর পরিকল্পনা করছে আওয়ামী লীগ সরকার। বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। যে আপনারা আজকে এই মাজার সরানোর কথা চিন্তা করছেন এবং বলছেন এই স্থাপনাগুলো সরানো হবে, যুক্তি দিচ্ছেন কি লুই কানের নকশা তারা পুনঃস্থাপিত করতে চান। পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান, যাকে সবচেয়ে বড় ডিক্টেটর একনায়ক হিসেবে চিহ্নিত করা হয়েছিল, আন্তর্জাতিক টেন্ডার আহ্বান করলেন। সেই টেন্ডারের মধ্যে লুই কানকে সিলেক্ট করা হলো যে তিনি এর নকশা তৈরি করবেন। নকশার ভিত্তি কি হবে, কোন থিমের উপরে নকশা হবে? থিমটি হলো পাকিস্তানের পতাকার উপরে ভিত্তি করে এই আইয়ুব নগর তৈরি হবে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের খবর। নারায়ণগঞ্জে চলছে প্রচারণা। কাউন্সিলর ও অন্য মেয়র প্রার্থীদের প্রচারণা তেমন জমে না উঠলেও উৎসব মুখর পরিবেশে বিভিন্ন নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থী। ভোটারদের দিচ্ছে নানা প্রতিশ্রুতি। এদিকে নির্বাচনী এলাকা পরিদর্শনে এসে নির্বাচন কমিশনার জাবেদ আলী জানিয়েছেন, সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে সব ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার সকাল 9টায় সিদ্ধিরগঞ্জে অবস্থিত নগরীর 7 নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। এ সময় তিনি কদমতলীর পশ্চিমপাড়া, ফকিরপাড়া ও কলেজপাড়া সহ বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে কথা বলেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে আইভীর প্রচারণায় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের সমাগম বাড়তে থাকে। অনেক ভোটারই তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় তিনি পুনরায় নির্বাচিত হতে পারলে নারায়ণগঞ্জের উন্নয়নের অসমাপ্ত কাজ সমাপ্ত করার পাশাপাশি পরিবেশ বান্ধব শহর গড়ার প্রতিশ্রুতি দেন। খাল পুকুরকে সংরক্ষণ করা, খেলার মাঠকে আরো বাড়ানো, সাংস্কৃতিক বলয়কে প্রাধান্য দিয়ে এবং খেলাধুলাকে প্রাধান্য দিয়ে আমি কাজ করতে চাই। ন্যায়ের জন্য, অন্যায়ের প্রতিবাদ করার জন্য এবং উন্নয়নের সাথে সর্বোপরি আমি এমন কোনো 27টা ওয়ার্ড নাই যেখানে আমি কাজে হাত না দিয়েছি। এই কাজগুলিকে চলমান রাখার জন্য আমি মনে করি এই মুহূর্তে নৌকায় ভোট দেওয়াটাই বুদ্ধিমানের কাজ এবং নারায়ণগঞ্জবাসী সেই কাজটিই করবে। এদিকে একই সময় নগরীর চাষাড়া মোড়ের বিভিন্ন জায়গায় গণসংযোগ চালান বিএনপির মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খান। এ সময় তার সঙ্গে জেলা ও মহানগরীর নেতাকর্মী ছাড়াও সাধারণ ভোটারদের দেখা যায়। তিনি সে সময় ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন। নগরবাসী এবার পরিবর্তনের পক্ষে রায় দেবে বলে প্রত্যাশা করেন বিএনপির মেয়র প্রার্থী। একটা পরিবর্তনের বিষয় আমরা লক্ষ্য করছি। মানুষ সবাই আমাকে খুব সহজভাবে গ্রহণ করছে। মানুষের যে অধিকার সেটাই আমরা চাচ্ছি। আমরা আশা করব যে নারায়ণগঞ্জের মানুষ একটি উৎসব মুখর পরিবেশে এবং বিনা বাধায় তারা ভোট দিবে তাদের পছন্দের সেই প্রার্থীকে। এদিকে নির্বাচনী এলাকা নারায়ণগঞ্জে 2 দিনের সফরে এসে সকালে কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেন নির্বাচন কমিশনার জাবেদ আলী। এ সময় ভোটারদের সুষ্ঠুভাবে নির্বাচনে অংশ নিতে সব ব্যবস্থা নেওয়ার কথা জানান নির্বাচন কমিশনার। আমাদের শুধুমাত্র কেন্দ্রেই আইন শৃঙ্খলা বাহিনী থাকবে না, কেন্দ্রের বাইরেও আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্নভাবে ঘোরাঘুরি করবে। আচরণবিধি সকলের জন্য সমান। সুষ্ঠুভাবে নির্বাচন হওয়ার জন্য যে যে উপাদানের প্রয়োজন আমরা ভিতর থেকে এবং বাহির থেকে নিজেদের মাধ্যমে বা গোয়েন্দার মাধ্যমে আমরা সার্বক্ষণিক এই বিষয়টার উপরে নজর রাখছি। বৃহস্পতিবার মেয়র প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করার কথা রয়েছে নির্বাচন কমিশনের। তাফসির বাবু, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। প্রবাসের সময় আরো থাকছে। বিধ্বস্ত পাকিস্তানি বিমানের কোনো আরোহী বেঁচে নেই, নিশ্চিত করেছেন দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষ। 36 জনের লাশ উদ্ধার। টেকসই উন্নয়নে প্রত্যাশা মতোই এগিয়ে যাচ্ছে বাংলাদেশের কৃষি খাত। স্বাধীনতার 4 দশক পর বাংলাদেশের কৃষি অর্থনীতি নিয়ে এই মূল্যায়ন বিশ্বব্যাংকের। তবে এ খাতের উন্নয়নে গবেষণা কার্যক্রম যতটা গুরুত্ব পাওয়ার কথা সে তুলনায় অনেকটাই পিছিয়ে রয়েছে বলেও মনে করে সংস্থাটি। আর মৎস্য বিজ্ঞানীদের মতে বর্তমান প্রেক্ষাপটে কৃষিতে খাদ্যশস্যের পাশাপাশি সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে মৎস্য খাতে। বিস্তারিত কামরুল হাসান সবুজের রিপোর্টে। 45 বছর আগে খাদ্য ঘাটতি নিয়ে জন্ম হয়েছিল যে কৃষি প্রধান বাংলাদেশের, বর্তমানে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ লাল সবুজের সেই দেশ। বছর শেষে কিছুটা উদ্বৃত্তও থাকে 16 কোটি মানুষের প্রধান খাদ্যশস্য চালের উৎপাদন। খাদ্যের যোগান আর শিল্প সহায়ক উপাদান কিংবা কর্মসংস্থান সবকিছু মিলিয়ে যে পথে হাঁটার কথা ঠিক সে পথেই হাঁটছে বাংলাদেশের কৃষি। উন্নয়নের সাথে সাথে কৃষি খাতের শেয়ার উৎপাদনে কমে যায় এবং অন্যান্য অকৃষি খাতের উপর নির্ভরশীলতা অনেক বেড়ে যায়। তার মানে না যে কৃষি খাতের গুরুত্ব কমে যাচ্ছে। একই প্রবণতা আমরা বাংলাদেশেও দেখতে পাচ্ছি। এখন বড় চ্যালেঞ্জটা হলো জমির উৎপাদনশীলতা বাড়ানো। কৃষি ভিত্তিক শিল্পে বিনিয়োগের জন্য যে প্রতিবন্ধকতাগুলি আছে সেগুলো আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। বিপণন ব্যবস্থাটা গুরুত্বপূর্ণ। তবে নদী ভাঙন, বসতি স্থাপন আর জলবায়ুর পরিবর্তন এসব কিছুর কারণে ক্রমেই চ্যালেঞ্জের মুখে পড়ছে খাদ্যশস্যের ফলন। এমন পরিস্থিতিতে সমুদ্রসীমার বড় একটা অংশে নিজেদের অধিকার প্রতিষ্ঠা দেশের কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনা যোগ করেছে মৎস্য খাত। বহু দেশ লং লাইন ফিশিং করে, আমাদের এখানে আমরা ইচ্ছা করলে বহু মাছ ধরতে পারি, সেটা কিন্তু আমরা করছি না। উপকূলীয় অঞ্চলে মুক্তা চাষ করতে পারি, উপকূলীয় অঞ্চলে আমরা স্ক্যালপ চাষ করতে পারি, অয়েস্টার চাষ করতে পারি। এই অবস্থায় খাদ্যশস্য কিংবা মৎস্য বহুমুখী কৃষি খাতের উৎপাদনশীলতা বাড়াতে লাগসই প্রযুক্তি ব্যবহার বাড়ানোর পরামর্শ তাদের। ডাইভার্সিফিকেশন অফ মেরিন অ্যাকোয়াকালচার, সেই সব জিনিসগুলো কিন্তু এখনো আমাদের হয়নি। এর জন্য যেই পরিমাণ আমাদের গবেষণা দরকার সেই পরিমাণ গবেষণা হচ্ছে না। সরকারি ব্যয় এগ্রিকালচারাল রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের উপরে কতটুকু, সেটা কিন্তু জিডিপির 1% খুব কম। কিন্তু যদি ব্যয়ের সূচক দিয়ে মাপি তাই বলবো আমরা যথেষ্ট কি মনোযোগী এখনো হই না, কিন্তু আর হওয়ার দরকার। উৎপাদনশীলতা বাড়িয়ে কৃষিপণ্যের চাহিদা যোগানের পরিসংখ্যানে হয়তো ভারসাম্য রক্ষা করা যাবে, কিন্তু শক্তিশালী বিপণন কাঠামো নিশ্চিত করা না গেলে এর পুরোপুরি সুফল পাওয়া নিয়ে থেকেই যাবে অনিশ্চয়তা।
বরাবরই এমন সম্ভাবনা ও শঙ্কার কথা বলে আসছেন সংশ্লিষ্টরা। তাই কৃষির টেকসই উন্নয়নে বাজার ব্যবস্থা শক্তিশালীকরণে নজর রাখতে হবে সব সময়। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের বিদ্যুৎ খাতে অবদান রাখতে আগ্রহ প্রকাশ করেছে নেপাল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাতে আগ্রহের কথা জানান সফররত নেপালের বিদ্যুৎ মন্ত্রী জনান্দর শর্মা। বুধবার সন্ধ্যায় জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অফিসে সৌজন্য সাক্ষাতে তিনি জানান, বাংলাদেশের সাথে ব্যবসা ও বাণিজ্য খাতে কাজ করার ব্যাপক সম্ভাবনা রয়েছে নেপালের। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাণিজ্যের ক্ষেত্রে চট্টগ্রাম, মংলা ও পায়রা সমুদ্র বন্দর ব্যবহার করতে পারে নেপাল। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানান। বৈঠকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর গওহর রিজভী, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ছাড়াও বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের ময়নাতদন্তে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান। বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তার প্রথম জানাজা হয়। পরে সন্ধ্যায় ময়মনসিংহে নিজ গ্রামে দাফন সম্পন্ন হয় মাহবুবুল হক শাকিলের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বুধবার সকাল 11টায় প্রধানমন্ত্রী বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর সহ তার দীর্ঘদিনের সহকর্মীরা অংশ নেয়। পরে তার কফিনে শ্রদ্ধা নিবেদনের সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। তার অকাল মৃত্যুতে অনেকেই কান্নায় ভেঙে পড়েন। তিনি ছিলেন উদীয়মান আজকের প্রজন্মের এক সুপ্রিয় কবি, সাহিত্যিক, রাজনৈতিক কলামিস্ট। বর্তমান প্রজন্মের একজন প্রতিভাবান মানুষকে এই প্রজন্ম হারালো। শাকিল অত্যন্ত গভীর রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে প্রতিটি বিষয়ে পর্যালোচনা করতে সক্ষম ছিল এবং তার বিশ্লেষণ অনুযায়ী আমরা সিদ্ধান্তগুলো অনেক সময় গ্রহণ করেছি এবং তাতে করে আমরা ফল লাভ করেছি। এর আগে ময়নাতদন্তের জন্য বারডেম হাসপাতালের হিমঘর থেকে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় শাকিলের মরদেহ। ময়নাতদন্ত শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডাক্তার সোহেল মাহমুদ জানান, শাকিলের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ভিসেরা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। শরীরে কোনো আঘাতের চিহ্ন পাইনি। মৃতদেহের বডি থেকে আমরা তার রক্ত নমুনা সংরক্ষণ করেছি, তারপরে আমরা তার হার্ট এবং ভিসেরা সংরক্ষণ করেছি। এই সব কিছু আমরা ইনভেস্টিগেশন ল্যাবে পাঠাবো। ল্যাবের কাছ থেকে যখন আমাদের কাছে রিপোর্ট আসবে, ওই রিপোর্ট পর্যালোচনা করে তখন আমরা ফাইনাল মতামত দিব। গত মঙ্গলবার রাজধানীর গুলশানে একটি জাপানি রেস্টুরেন্ট থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। ভারতের সঙ্গে শিগগিরই তিস্তার পানি বন্টন চুক্তি স্বাক্ষর হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। বুধবার রাজধানীর হোটেল সোনারগাঁয়ে এক সেমিনার শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। এ সময় বাংলাদেশের নদীগুলোর নাব্যতা ফেরাতে পরিকল্পনা নেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী। মনমোহন সিং উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে বলে গেছেন যে এমওইউটা হয়েছে, এটা এক সময় সিগনেচার হবে, উনি সময় চেয়েছিলেন। এবং জনাব নরেন্দ্র মোদী যখন বাংলাদেশে আছেন তিনিও বলে গেছেন। সুতরাং দুজন প্রধানমন্ত্রী যখন বলেছেন এটা ডেফিনেট, আমি আশা করি যে এই চুক্তিটা হবে। তবে কখন হবে এই বলাটা ঠিক হবে না। তবে আমি বিশ্বাস করি তিস্তা চুক্তি ভারত যেহেতু কথা দিয়েছে এটা হবে। এবার প্রবাসের একটি খবর। অবিলম্বে মিয়ানমারে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী পাঠানো, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রোহিঙ্গাদের উপর নির্যাতনের তদন্ত সহ কয়েক দফা দাবিতে নিউ ইয়র্কে বিক্ষোভ হয়েছে। নিউ ইয়র্ক ভিত্তিক ওয়ার্ল্ড রোহিঙ্গা অর্গানাইজেশন আয়োজিত এই বিক্ষোভ কর্মসূচিতে বাংলাদেশ সোসাইটি সহ প্রবাসীদের বিভিন্ন সংগঠনও যোগ দেয়। যুক্তরাষ্ট্র প্রতিনিধি শিহাবুদ্দিন কিসলুর পাঠানো তথ্য ও ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে মঙ্গলবার দুপুরে রোহিঙ্গাদের উপর নির্যাতন বন্ধ এবং মিয়ানমারের শরণার্থীদের নিজ দেশে ফেরত নেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ওয়ার্ল্ড রোহিঙ্গা অর্গানাইজেশন। বক্তারা জাতিসংঘের 5 স্থায়ী সদস্যকে রোহিঙ্গা ইস্যুতে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তাদের দাবির প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভে অংশ নেয় বাংলাদেশ সোসাইটি সহ বিভিন্ন বাংলাদেশি সংগঠন। ওয়ার্ল্ড রোহিঙ্গা অর্গানাইজেশনের সভাপতি বলেন, রোহিঙ্গাদের হাজার বছরের ভিটেমাটি মিয়ানমারে, অথচ তারাই দখলদারদের গণহত্যার শিকার হচ্ছে। We have the
historical documents and evidences that we are... রোহিঙ্গারা যে মিয়ানমারের আদিবাসিন্দা তার পক্ষে ঐতিহাসিক প্রমাণ আছে। তারাই আরাকানে এসে আমাদের ভূমি দখল করে নিয়েছিল, আর আজ সেই মাতৃভূমি ফিরে পাওয়ার জন্য আমাদেরকে আন্দোলন করতে হচ্ছে। আমরা বিচ্ছিন্নতাবাদী কিংবা সন্ত্রাসী নই, তাহলে কেন রোহিঙ্গাদের সঙ্গে এমন আচরণ করা হচ্ছে? আমরা শুধু মিয়ানমারের অন্যান্য নাগরিকদের মতো সেখানে স্বাভাবিক জীবনযাপনের অধিকার চাই। We are not native of the land. বিক্ষোভে অংশ নেওয়া বাংলাদেশি কমিউনিটির নেতারা মিয়ানমারে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের দাবি জানান। সে সঙ্গে মানবিক দিক বিবেচনায় রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে বিশ্ব সম্প্রদায়ের প্রতিও আহ্বান জানানো হয়। সূচির দেশে মুসলমানদের উপর অমানবিক নির্যাতন চলছে, আর তিনি সে বিষয়ে কোনো ব্যবস্থা তো নিচ্ছেনই না, উল্টো সবকিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। তিনি শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্তির দাম রাখতে পারেননি। মায়ানমার গভর্নমেন্টকে আমরা অনেকভাবে রিকোয়েস্ট করেছি যাতে তারা রোহিঙ্গাদের উপর যে হত্যাযজ্ঞ সেটা বন্ধ করে। রোহিঙ্গাদের যে সমস্যা, সেই সমস্যা পার্মানেন্টলি সমাধানের জন্য অবশ্যই ইউনাইটেড নেশনকে স্টেপ নিতে হবে। জাতিসংঘ নীরব, পাশাপাশি ওবামা প্রশাসনও নীরব, এবং বিশ্ব যে মিডিয়া, সে বিশ্ব মিডিয়াও কিন্তু এই রোহিঙ্গাদের যে নির্মম হত্যাকাণ্ড, যে গণহত্যা চলছে, সেখানে ধর্ষণ চলছে, শিশুদের হত্যা করা হচ্ছে, সেটার ব্যাপারে কোনো রকম আপনার আওয়াজ তোলা হচ্ছে না। রোহিঙ্গা নির্যাতন বন্ধের দাবিতে শিগগিরই হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বলে জানিয়েছে প্রবাসীদের সংগঠনগুলো। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। বন্ধু ও সহকর্মীদের প্রতি সহমর্মিতার উদ্দেশ্যে সাহসিকতার স্বীকৃতি হিসেবে প্রথমবারের মতো দেয়া হয়েছে ফারাজ হোসেন সাহসিকতা পুরস্কার 2016। বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত রেস্টুরেন্টে পেপসিকো গ্লোবালের উদ্যোগে $10,000 এই পুরস্কার মাদারীপুরের মিরাজ সর্দারের হাতে তুলে দেওয়া হয়। চলতি বছর থেকে শুরু হওয়া এই পুরস্কার আগামী 20 বছর পর্যন্ত দেওয়ার লক্ষ্যে $2 লাখ একটি তহবিল গঠন করা হয়েছে। আয়োজকদের দাবি, দেশের তরুণ সমাজের মধ্যে সাহসিকতার অনুপ্রেরণা যোগাতেই এই পুরস্কারের আয়োজন করা হয়েছে। Annual award that honors the individuals who live out the ideals of courage and selflessness. ফারাজ একজন সাহসী ছেলে ছিল, সে আমাদের গর্ব। তার সাহসিকতার আদর্শে তরুণ সমাজকে গড়ে তুলতে আমাদের এই পুরস্কার অনুপ্রেরণা হয়ে থাকবে। Now more than কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গাবাহী 8টি নৌকা মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বুধবার নাফ নদীর বিভিন্ন পয়েন্ট থেকে এসব নৌকা ফেরত পাঠানো হয়। বিজিবি জানায়, মিয়ানমারে সহিংসতার কারণে প্রতিদিনই নাফ নদীর বিভিন্ন পয়েন্ট দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছে রোহিঙ্গারা। এর ধারাবাহিকতায় বুধবার সকালেও নদীর 2টি পয়েন্ট দিয়ে 8টি নৌকা পার হয়ে টেকনাফে অনুপ্রবেশের চেষ্টা করে শতাধিক রোহিঙ্গা। এ সময় তাদের আটক করে বাংলাদেশ মিয়ানমার জলসীমার শূন্য রেখা দিয়ে মিয়ানমারে ফেরত পাঠানো হয়। এদিকে উখিয়া সীমান্তে আটক 6 রোহিঙ্গাকে ফেরত পাঠানোর খবর নিশ্চিত করেছে বিজিবির কক্সবাজার 34 ব্যাটালিয়ন। আন্তর্জাতিক প্রসঙ্গ, পাকিস্তানে বিমান বিধ্বস্তের ঘটনায় 47 আরোহীদের কেউ বেঁচে নেই বলে নিশ্চিত করেছে দেশটির সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। এখন পর্যন্ত 36টি মরদেহ উদ্ধার করা হয়েছে বলেও জানায় তারা। বিধ্বস্ত বিমানটিতে 42 জন যাত্রী ও 5 জন ক্রু ছিল। যাত্রীদের মধ্যে 31 জন পুরুষ, 9 নারী ও 2 জন শিশু ছিল। এদের মধ্যে 3 জন বিদেশি নাগরিক। এছাড়া বিমানটিতে পাকিস্তানের গায়ক জুনায়েদ জামশেদ সহ তার পুরো পরিবার ছিল। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, বুধবার বিকেল 3:30টার দিকে অভ্যন্তরীণ রুটে PK-661 ফ্লাইটের একটি বিমান চিত্রাল থেকে ইসলামাবাদের উদ্দেশ্যে ছেড়ে যায়। কিছুক্ষণ পর নিয়ন্ত্রণ কক্ষের সাথে বিমানটি সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে অ্যাবোটাবাদের কাছে হ্যাভেলিয়ানের পাহাড়ি এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। সেখানকার এক কর্মকর্তা জানান, বিমানটি বিধ্বস্তের পর আগুন লেগে যাওয়ায় লাশগুলো শনাক্ত করতে কষ্ট হচ্ছে। বিপিএল ক্রিকেট প্রসঙ্গ, স্বপ্নিল ফাইনালে জায়গা করে নিল রাজশাহী কিংস। দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনা টাইটান্সকে 7 উইকেটে হারিয়ে বিপিএল এর চতুর্থ আসরের ফাইনালে নাম লেখালো পদ্মাপাড়ের দলটি। আগে ব্যাট করে 9 উইকেটে 125 রানের স্বল্প সংগ্রহ পায় খুলনা টাইটান্স।
জবাবে 4 বল হাতে রেখে 4 উইকেট হারিয়েই দারুণ জয় তুলে নেয় রাজশাহী। শুক্রবার ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে লড়বে রাজশাহী কিংস। মিরপুরে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় খুলনা। দলীয় 12 রানে আউট হন 2 ওপেনার আব্দুল মজিদ ও হাসানুজ্জামান। বেশিক্ষণ টেকেনি শুভাগত হোমো। নিকোলাস পুরান ও অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ হাল ধরার চেষ্টা করেন, তবে পুরান ব্যক্তিগত 22 রানে আউট হলে দলের বিপক্ষে হাল ধরতে পারেনি মাহমুদুল্লাহ। তিনি 22 রান করে ফেরেন। শেষ দিকে আরিফুলের 32 রানের ওপর ভর করে 125 রানের পুঁজি পায় খুলনা টাইটান্স। জবাবে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি রাজশাহীও। দলীয় 34 রানে আউট হন 2 ওপেনার মুমিনুল ও সোহান। এরপর প্রাথমিক বিপদ সামাল দেন তরুণ আফিফ হোসেন। তিনি 26 রানে আউট হলে সাব্বির রহমান ও ফ্র্যাঙ্কলিনের ব্যাটে চড়ে বাকি পথটুকু পাড়ি দেয় কিংস। শেষ পর্যন্ত সাব্বিরের অপরাজিত 43 ও জেমস ফ্র্যাঙ্কলিনের 30 রানে 4 বল বাকি থাকতে দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে রাজশাহী। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। শিশুদের ভারী স্কুল ব্যাগ বহন করতে দেয়া যাবে না, হাইকোর্টের রায়। শিশু শিক্ষার্থী ও অভিভাবকদের স্বস্তি। সচেতনতা বাড়ানোর পাশাপাশি মনিটরিং এর তাগিদ। ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা মামলায় মুফতি হান্নান সহ 3 জনের ফাঁসির আদেশ আপিল বিভাগে বহাল। 2021 সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা 24,000 মেগাওয়াটে উন্নীত করা হবে। অদম্য বাংলাদেশ প্রতিপাদ্যে বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহের উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী। ভিসার মেয়াদ শেষ হওয়ার 2 লাখ প্রবাসী বাংলাদেশিকে নতুন করে কাজের সুযোগ দেবে মালয়েশিয়া। কুয়ালালামপুর থেকে ফিরে বাণিজ্য মন্ত্রী, কার্যকরে পদক্ষেপ নেওয়ার তাগিদ। রাজধানীর বনানী থেকে নিখোঁজ 4 জনের হদিস পাওয়ার আগেই আরো 2 তরুণ উধাও। জঙ্গিরা কৌশল পাল্টে পুনর্গঠিত হচ্ছে, আশঙ্কা নিরাপত্তা বিশ্লেষকদের। এবং মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের তদন্ত সহ কয়েক দফা দাবিতে নিউ ইয়র্কে বিক্ষোভ। জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের দাবি। এই ছিল প্রবাসের সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও এয়ারটেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS ফোন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গেই থাকুন সময়।